আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার উপর ফিরতেও রাত হয়ে গেল অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়তেই ছেড়ে দিল ট্রেন। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশনের পরেই রামরাজাতলা। এমন কিছু দূরও নয়, কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসেবে কাউকে না পেয়ে। পুরো বগিটা একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খারাপ। বিশেষ করে টিকিয়াপাড়ার সমাজ বিরোধীদের দৌরাত্ম্য খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে তাহলে উপায়। একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয়। এই লাইনের ট্রেনে সময় বলে কিছু নেই, তার উপর ধীরে চলো নীতিতেই চলে। তাই ধীর স্লথ গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এইখানে প্রতিদিনই এরকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকেই আলো জ্বলে ওঠে। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিস্ময় দেখলাম এক সুন্দরী ভদ্র মহিলা, অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জানালার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও 30-35-এর ওপরে মনে হলো না। এই প্রচণ্ড শীতে খোলা জানালার ধারে উনি যে কি করে বসে আছেন তা ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন, নাকি আমারই চোখের ভুল। তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদেও ওকে লক্ষ্য করিনি, হয়তো তাই। তবু আমি একা থাকায় নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবার ফিরেও তাকালেন না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তর দিলেন না। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, দিনকাল খারাপ তাই বলছি। আমারই একা যেতে ভয় করছে, অথচ আপনি। ভদ্রমহিলা এবারও নিশ্চুপ। ফলে আলাপ আর জমল না। দরকারই বা কি? ট্রেন টিকিয়াপাড়ায় থামল। একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরেই তো রামরাজাতলা, একেবারে সেখানে গিয়েই নামব। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু। কারোর সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি আসে যায়। আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকবার মুখেই একবার থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। তারপর দাসনগরে। দাসনগর পেরিয়ে রামরাজাতলা ঢোকবার মুখে বেলতলা ক্রসিংয়ে আবার একবার। তারপর রামরাজাতলা। রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়বা মাত্রই আমার খেয়াল হলো এ কোথায় চলেছি আমি। আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই মহিলার দিকে মনোনিবেশ করায় এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশন ছেড়ে চলে এলাম। আমি আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গেলাম।
যেই না নামতে যাব অমনি হঠাৎ সেই ভদ্রমহিলা উঠে এসে এক হাত ধরে আমায় টান দিলেন। ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুবই বিরক্ত হয়ে বললাম, দিলেন তো আমার নামবার সুযোগটা নষ্ট করে। এখন কি করব আমি? সাঁতরাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তাড়াকেও হেঁটে পৌঁছে যেতাম। এখন এখন তার সেই উপায়টুকু করে উঠল না। ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানালার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরিগ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়েই এখানে রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল আছে অবশ্য, সেও 3-4 ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর জন্য একটু আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার মতো ব্যবস্থা করে দিলেন। সারা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কিভাবে যে আমার কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন তিনিই একমাত্র জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করবার পর শেষ রাতে একটা মেছেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারই বেশি, তাই আর কোনো রকম অসুবিধে হলো না। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র 9 মিনিটের পথ। ট্রেন থেকে নেমে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে যখন বাড়ি ফিরলাম তখন দেখলাম বাড়ির লোকেদের চোখ মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম কাল রাতে ফিরতে দেরি হয়, লাস্ট ট্রেনটা মিস করে যাই, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের ট্রেন ধরে আবার আসছি। এই বলে বিছানায় শুয়ে তেড়ে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে দিলাম। এই কাহিনীর এইখানেই সমাপ্তি ঘটলে এটার গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরে টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগিনের জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটা ওকে জানিয়ে দিলাম। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরম আনন্দে দোতলায় গিয়ে মিষ্টিমুখ করছেন। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকার ভরে গেল চারদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা শরীর গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারেও ছবিটা যেন কিরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সেই রাতে ট্রেনের কামরায় সেই দেখা সেই ভদ্রমহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখের পাতা পড়ছে, ঠোঁট দুটো নড়ছে। আর কিছুই মনে নেই আমার। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য খবর জেনেছিলাম এই ভদ্রমহিলা মেয়েটির মা বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বলা বাহুল্য, এরপরে ওই বাড়িতে আমার ভাগিনের বিয়ের ব্যাপারটা আমরাই বাতিল করেছিলাম। সমাপ্ত। গল্প আসতে অনেক দেরি হলো, তার কারণ আমি ভীষণই অসুস্থ। তবুও একটা ছোট গল্প চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আজ চলি তাহলে, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।